আচ্ছা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ও বোনেরা আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে আসছি আমাদের দেশের যে বিদ্যুৎ সঞ্চালনটা এটা হলো মেইন। এই সঞ্চালন ঠিক হলে ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া যায়। তবে আপনাদের একটা জিনিস জানা দরকার যে একটা দেশে স্টেবল বিদ্যুৎ সিস্টেম তৈরি করতে হলে যেমন আমার স্টেবল জেনারেশন দরকার হয়, তেমন আমার স্টেবল ট্রান্সমিশন দরকার হয়, তেমন আমার স্টেবল ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয় আর কি। এবং এগুলার চারটা সিঙ্ক্রোনাইজ করলেই একটা সুন্দর বিদ্যুৎ ব্যবস্থার সৃষ্টি হয়। আমাদের দেশে এতদিন যেভাবে চলেছে কোনো ইন্টিগ্রেটেড ওয়েতে করা হয় নাই, যার ফলে হয়েছে যে আমাদের বিদ্যুতের সঞ্চালন, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন এগুলোর মধ্যে একটা গ্যাপ থেকে গেছে। যার ফলে আপনারা দেখবেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে, আমাদের বিদ্যুতের সঞ্চালন ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন এন্ডে বিদ্যুতে সয়লাভ করে দিয়েছিল যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলবে। এটা করতে যে এটা যে একটা কারিগরি জিনিস, এইটার দিকে তোয়াক্কা করে নাই। আপনার পল্লী বিদ্যুতের লম্বা লম্বা লাইন টেনেছে। একটা ভালো সিস্টেমের জন্য একটা লাইনের ডিস্টেন্স কতজন হইতে হয়? 30 থেকে 35 কিলোমিটার, কিন্তু পল্লী বিদ্যুতের আছে 90 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে। ওই যে দিতে হয়, বিদ্যুৎ দিতে হয় বাড়ি বাড়ি। যার ফলে হয়েছে এই যে অপরিকল্পিত লাইনগুলো সৃষ্টি করেছে, এই লাইনগুলো করার জন্য এখন আমরা দেখছি যে আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না, যেটাকে সবাই বলছে এটা লোডশেডিং। লোডশেডিং ইজ কমন টার্ম, এটাই ব্যবহার করবে, কিন্তু আসলে এটা হলো যে লাইনের ডিফেক্টের জন্য। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে, এবং কি আমার জেনারেশনের উপর চাপ পড়ে। কারণ আমি তো একটা ক্যালকুলেশন তৈরি করছি, কিন্তু ওখানে যখন বিদ্যুৎ থাকছে না ওইটা তো কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এটা একটা ব্যাকল্যাশ আছে, যাতে বিদ্যুৎ সিস্টেমে ক্ষতিকর হয়, অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায়। তো এইসব জিনিসগুলো কিভাবে ঠিক করা যায়, সেই জন্য আজকে শুক্রবার ছুটির দিনে অনেকগুলো ভালো সময়, এটা একটু মাথা ঠান্ডা করে বোঝা উচিত আমার। সেই জন্য আমি আসছি, এসে ওনাদের সাথে মিটিং করলাম এবং ওনাদের কাছে কি কি সমস্যাগুলো আছে। এবং তার সাথে আর একটা জিনিস, আপনারা জানেন যে আমাদের এককালে বিদ্যুৎ ছিল গ্যাস ফায়ার পাওয়ার স্টেশনের, আর না হলে পরে তেলের পাওয়ার স্টেশনের, আর একটা ছোট্ট জলবিদ্যুৎ আছে কাপ্তায়। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে আপনার কোল ফায়ার পাওয়ার স্টেশন আসছে। এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এরও বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। তো প্রত্যেকটা জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়া থেকে যেটা আসতেছে, ইন্ডিয়ারও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন থেকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য
আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এটা নিয়ে পর্যালোচনা করলাম। কেননা যদি নভেম্বর মাসে আসে তাহলে কিন্তু সময় হাতে নাই এবং এগুলো করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরও অনেক কাজ আছে, বাকি আছে, একটা স্টাডি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা অনেক কাজ আছে, আমাকে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটাও চেক করতে হবে, করে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে। তবে যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। কারণ তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমি ব্যাপার হচ্ছে যে 1200 মেগাওয়াট নেওয়ার মতো সক্ষম। শোনেন, আমি আপনাদের আমার কথাটা শোনেন আপনারা। আমাদের 1200 পর্যন্ত এই মুহূর্তে আমরা নিতে পারবো। আমাদের হচ্ছে হলো যে এখন কেবল ফুয়েল লোডিং শুরু হয়েছে। রাশানরা বলেছে যে অগাস্ট মাস থেকে দিতে পারবে, সেই বেসিসেই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি বলেছে। আমি নভেম্বর এই জন্যই বলছি যে একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে, সেজন্য আমি 3 মাস হাতে রেখেছি। যখন একবারে স্টেবল হয়ে যাবে তখন আমি বলবো ইয়েস, পুরো জিনিসটা আমার এখানে আসছে এবং আমার লাইন নিতে পারছে, সেই জন্য আমি নভেম্বর রিনিউ করছি। আমরা জাতির জন্য বোঝা কোনো দিনই তৈরি করি নেই, নিজেদের পকেট ভারিজ করার রাজনীতি আমরা কোনোদিনও করি নাই। যেটা আমরা বলেছি সেটা হলো রিনিউয়েবলের কথা বলেছি। আপনারা জানেন সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জির টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে গার্মেন্টসওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা 5 বছরে, কিন্তু আমাদের সরকারি প্রোগ্রাম মতো আমরা সরকার থেকে ঘোষণা করেছি যে আগামী 30 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবলে যেতে হবে সেটা শুরু। এটা ক্যাপাসিটির চার্জের ব্যাপার হলো যে আমি বললাম তো উই হ্যাভ গট লট অফ ব্যাগেজ। এই 18 বছরে নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্টগুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দেই তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকের অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে, রাতারাতি ব্যবস্থা নেওয়া। এই কন্ট্রাক্টগুলো যেটা একটা ন্যাশনাল, এটা তো জাতীয় কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। সুতরাং আমরা এগুলোর উপরে কাজ করছি, আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। এবং এর জন্য আমাদের ল মিনিস্ট্রিতে আমাদের দেওয়া আছে, ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষায় আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসেবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব। তবে রাতারাতি কিছু করা যাবে না, এটা আমি বলতে পারি। না, আমাদের ইউনিট
ইউনিট ওয়ানে আমাদের আমি বলছি তুমি ফলো করো নি। আমি বলছি ইউনিট ওয়ানের যে পাওয়ারটা আসবে ওভারঅল তো আমি বললাম, সেই জন্যই তো বলছি। ওটা যদি থাকতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? বলেন যে সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য আমি কাজ করি। ওভারঅল জিনিসটা তো মানে খুব যে একেবারে সাস্টেনেবল আছে তা তো না। সেটাকে যাতে আরও শক্তিশালী করা যায়, কোনো রকমের অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেইটা এড়ানোর জন্য ওনাদের সাথে বসেছি এবং এটা বলবো আমি যতক্ষণ পর্যন্ত নিউক্লিয়ার না ঢুকবে আমার মধ্যে ততক্ষণ পর্যন্ত বলবো, সো দ্যাট আমি প্রিপেয়ার থাকি যে নিউক্লিয়ার একটা নতুন জিনিস আসছে, আমার সিস্টেম ঠিক মতো নিতে পারবে এবং সাস্টেইন করতে পারবে। সেই জন্য আমি এখানে বসেছি এবং আমরা এটা নিয়ে এই কাজ করছি, খুব মানে কি বল মনোযোগ সঙ্গে কাজ করছি আমরা। বিদ্যুতের কমানো হচ্ছে এটা ঠিক, আর জ্বালানিতে বাড়ানো হয়েছে ঠিক আছে। জ্বালানি ছাড়া তো বিদ্যুৎ চলবে না, সেই জন্য জ্বালানি চালা হয়েছে। তারপরে বিদ্যুতের যেটা আছে, আমরা আমাদের যে ভর্তুকিগুলো যেটা নেই সেটা আমরা কমানোর চেষ্টা করব, কমিয়ে যাতে আমরা বাজেটের মধ্যে থাকতে পারি সেই চেষ্টা করব আমরা। বাজেটের ব্যাপারে আমি এখন কিছু বলবো না, কারণ বিকালবেলা মাননীয় অর্থমন্ত্রী প্রেস মিট করবে, তখন বলবো। বলেছে যে দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার, এটা জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে। এটা বলে উনি বলেছে সংশোধন করে যেন বিনিয়োগ বান্ধব বাজেট দেওয়া হয়। ওই যে কিছু গত কয়েকদিন আগে পার্লামেন্টে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছিল, একটা কোম্পানির নাম দিয়ে বলছিল, সেই যে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা যে ইলেকশনে নিয়ে গেছে, সেটাকে হিসাবটা দিয়ে নেক, তারপরে এসব প্রশ্ন করতে বলেন। আমার নামাজ পড়তে দিবা? হ্যাঁ, কি এটা 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 সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্ট্রির কাজ, এটা আমার কাজ না। আমাদের যখন এটা আসবে তখন আমরা সায়েন্সের সাথে বসবো, বসে আমরা ঠিক